আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী। আমার খামার হলো চন্দ্রা রনশি। আমার বড় ভাইকে অত্র এলাকায় সবাই চেনেন। 2 টার্ম চেয়ারম্যান ছিল, আমি আলম চেয়ারম্যানের ছোট ভাই। আমি দিনাজপুরে থাকি। আমি 4 বছর যাবত আমার ওখানে সব রকমের ফল ফসল করতে পারছি। আপনারা পারবেন। সবার প্রতি আহ্বান থাকলো আমার খামারে আসে দেখেন আমরা কিভাবে চাষ করতেছি। সব রকমের ফসল, ধানও আমরা করি। তাহলে কিভাবে করতেছি আপনারা শুরু করেন। অন্তত নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য করেন। মানুষকে সবাইকে বিষ খাওয়ান। আপনি নিজে বিষমুক্ত খাবার খান, আপনার সন্তানদেরকে বিষমুক্ত খাবার খাওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের আলোচনার সভাপতি এবং ঠাকুরগাঁ জেলা থেকে আগত অতিরিক্ত উপপরিচালক এবং টেকসই কৃষি থেকে আগত মনিটরিং অফিসার, পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার এবং অত্র এলাকার সহকারী কৃষি অফিসার এবং সামনে উপবিষ্ট এই এলাকার কৃষক কিষানি, আমাকে দুটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি টেকসই কৃষির সাথে বেশ কয়েক বছর ধরে কাজ করি। আমাদের যথেষ্ট ফল ফসল উৎপাদন হচ্ছে, কিন্তু এখন আমাদের প্রয়োজন নিরাপদ ফল ফসল উৎপাদন করা। সার বিষ যতটুকু কমায় আনা যায়। আমি দীর্ঘ 4 বছর যাবৎ বিভিন্ন প্রকার ফল ফসল 100% রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত আবাদ করি। আমি যেই পদ্ধতিতে আবাদ করি, যেই সার ব্যবহার করি, সেই সার আমি এবছর মার্কেট শুরু করি। সারের নাম হলো SK জৈব সার। তো আমার সবার কাছে আমার আহ্বান থাকবে যে আসুন আমরা অন্তত পুষ্টির বাগানটা, টেকসই কৃষি যে পুষ্টির বাগান নিয়ে কাজ করতেছে, কমপক্ষে 20টা আইটেম আছে যেগুলি আমি রাসায়নিক মুক্ত আবাদ করি। আমার লিফলেটে যেই ছবিগুলি দেওয়া আছে এগুলি সম্পূর্ণরূপে 100% রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত। আমরা সার হিসেবে আমাদের তৈরি এই যে সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সারটা আমরা ব্যবহার করি। এই সাথে আমরা একটা লিকুইড সার তৈরি করি, সেটা ব্যবহার করি। পোকা তাড়ানোর জন্য বিভিন্ন গাছের লতা পাতার রস আমরা ব্যবহার করি। এই পদ্ধতিতে 4 বছর যাবৎ আমি আবাদ করতেছি। বাংলাদেশে একমাত্র রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত মালটা চাষি আমি। সবারই মালটা বিক্রি হয় ধরেন যে 50 টাকা 60 টাকা, আমার মালটা কিন্তু বিক্রি হয় 150 টাকা। এটার কারণটা হলো যেটা রাসায়নিক সার মুক্ত। তা আপনারা রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত ফল ফসল করেন, আপনারা নিজেরা সুস্থ থাকবেন। আমাদের যে এখন বড় বড় রোগ, এমন কোনো বাড়ি নাই যেখানে মানে গ্যাসের ওষুধের একটা বক্স নাই। কারো গ্যাসের সমস্যা, কারো কিডনির সমস্যা, হার্টের সমস্যা। এর একেবারে অন্যতম প্রধান কারণ হলো আমাদের চাষ ব্যবস্থা। আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতেছি। রিসেন্টলি শুরু হয়েছে কীটনাশকের ককটেল ব্যবহার। 4-5টা কীটনাশক একসাথে মিশ্রিত করে আমরা ফল ফসলে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করতেছি। যার কারণে আমরা যে পরিমাণ সার ব্যবহার করতেছি, কীটনাশক ব্যবহার করতেছি, তা আমাদের কি পোকা থাকার কথা? আপনারা যে পরিমাণ স্প্রে করতেছেন, পোকা থাকার কথা? পোকা কি বাড়ছে না কমছে? পোকা বাড়ছে। যত কীটনাশক বেশি ব্যবহার করবেন তত পোকা বেশি বাড়বে। এবং বাড়বে কোন পোকাটা? শত্রু পোকাটা। সমাজের 90টা লোক যেমন ভালো, 10টা লোক হয়তো খারাপ, ঠিক পোকার ক্ষেত্রে কিন্তু 90টা পোকা হলো বন্ধু পোকা, 10টা পোকা হলো শত্রু পোকা। আমরা যখন কীটনাশক ব্যবহার করতেছি, বন্ধু পোকাগুলি প্রথমেই মারা যাচ্ছে। তারা সহজ সরল, তারা দুর্বল। আর বাকি যে 10টা শত্রু পোকা তারা কিন্তু শক্তিশালী। তাদের ভিতরে হয়তো 5টা মারা গেছে, বাকি 5টা ওই পরিমাণ বিষে, ওই মাত্রার বিষে, ওই বিষে আর মারা যাবে না। তাদের ইমিউনিটি শক্তি বাড়ছে। করোনার সময় বলতো না যে যার একবার করোনা হয়ে যে বাঁচে গেছে তার আর করোনা হবে না, তার ইমিউনিটি শক্তি বাড়ছে। ওই পোকার কিন্তু ইমিউনিটি শক্তি বাড়ছে, ওই বিষে আর সে দুর্বল হবে না, তার বংশধরও ওই বিষে দুর্বল হবে না। আস্তে আস্তে শত্রু পোকা আমাদের বাড়তেই আছে এবং এটা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। যে পরিমাণ বিষ ব্যবহার করতেছি আমরা, কিন্তু গড়ে ইনডাইরেক্টলি একটা মানুষ বিষ খাচ্ছি প্রায় 1/2 লিটার প্রতি বছর বিভিন্ন ফসলের মাধ্যমে। যার কারণে আমাদের কিডনির সমস্যা, আমাদের হার্টের সমস্যা, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যাগুলি হচ্ছে। বাচ্চারা মানে কম মেধাবী হচ্ছে। আমরা যদি রাসায়নিক মুক্ত অন্তত সবজির বাগানটা করি, আমরা যারা কৃষক তারা যদি সবজির বাগানটা করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে আমরা বিষমুক্ত হতে পারবো। ধানেও বিষ ব্যবহার হয়, কম ব্যবহার হয়। সবজিতে সব থেকে বেশি ব্যবহার হয়। বেগুনে, মরিচে, তরমুজে মানে এত পরিমাণ স্প্রে করা হয়। কিছুটা আমরা প্রয়োজনে করি, কিছুটা অপ্রয়োজনে করি, দেখা দেখি করি। তা আমাদের সবার প্রতি আহ্বান থাকবে, আসেন আপনারা রাসায়নিক সার এবং কীটনাশক কমায় আনেন, তাহলে অনেকটা সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার জমি সুস্থ থাকবে। আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করতেছি তখন জমিটা কিন্তু কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। আমাদের একটা ভালো জমি, আদর্শ জমির যদি গঠন বলি, তাহলে ওখানে 45% থাকবে কি বিভিন্ন প্রকার মাটির কণা।
25% থাকবে বাতাস, 25% থাকবে পানি, আর 5% থাকবে জৈব পদার্থ। এই জৈব পদার্থের পরিমাণ কিন্তু এখন 2 এর নিচে নামে গেছে। এটা যদি 0.75-এ নামে তাহলে আর ফসল হবে না। আপনি একটা ইট ভাটায় ফসল ফেলেন, ওখানে হবে না ইট ভাটার মাটিতে, কারণ ওইখানে জৈব পদার্থ নাই, ওখানে কোনো অণুজীব নাই। যেই অণুজীব আপনার গাছকে খাবার এনে দিবে, আপনি ইউরিয়া, ফসফেট, পটাশ যা ব্যবহার করতেছেন, এটা গাছ সরাসরি খায় না। এই খাবারটা গাছের উপযুক্ত করে দেয়, অর্থাৎ রান্না করে দেয়। সহজ ভাষায় যদি বলি, যেমন বাসায় আমরা খাবার দাবার রান্না রাখছি, বাড়ির মহিলারা যদি রান্না না করে তাহলে কিন্তু খাবার হবে না, থাকেও লাভ নাই। তো ঠিক এই সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, জিঙ্ক, বোরন যাই দেন মাটিতে, সেটা গাছের উপযুক্ত করে দিচ্ছে অণুজীব। অণুজীবের সংখ্যা আমাদের কমে গেছে, জৈব সার আমরা ব্যবহার করতেছি না, আমরা রাসায়নিক সার নির্ভর হয়ে গেছি। এবং বিশেষ করে আলু এবং ভুট্টা, আলু আর ভুট্টা হলো সবচেয়ে ক্ষতিকারক ফসল জমির জন্য। যে পরিমাণ আলু এবং ভুট্টাতে আমরা সার ব্যবহার করতেছি, সেই পরিমাণ সার কিন্তু, জৈব সার কিন্তু আমরা দিচ্ছি না। তারপরে প্রতিবার আমার জমিতে সারের ঘাটতি ঘটতেছে। এক সময় আমরা দেখা যাবে যে একদম সম্পূর্ণ জমিগুলি বন্ধা হয়ে যাবে, কোনো ফসল হবে না। তা আমাদের এখনই সময় এই জমিগুলিকে জৈব সার ব্যবহার করে চাষের উপযুক্ত করা, পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের সন্তানরা, আমাদের বাপরা আমাদের জন্য জমি রেখে গেছে, আমরা যেন আমাদের সন্তানদের জন্য জমি রেখে যেতে পারি। তো এই আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।